ভাই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ। ভাই তাহলে দেখেন এখানে ১ থেকে ২ নাম্বার যে প্রসেসটা, ১ থেকে ২ নাম্বারে কিন্তু পাম্প থাকলো। পাম্প, তো পাম্পের কাজটা কি? এই যে লিকুইড বা পানিকে সে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবে। তো এটা সে কোথায় পাঠায় দেখেন। আমরা যে র‍্যানকিন সাইকেলটা পড়ছিলাম, এখানে দেখেন কোথায় পাঠাইছিল এই যে আপনার র‍্যানকিন সাইকেলে? এই যে পাম্প থেকে বয়লারে পাঠাইছিল না? এখন বয়লার যদি বল। আমরা ব্যবহার করি দেখেন আমাদের কিন্তু বাইরে থেকে হিট দেওয়া লাগে, হিট। ধরেন কাঠ বা কয়লা বা নিউক্লিয়ার এনার্জি আপনি যাই দেন সেটা কিন্তু আপনার এই যে বয়লারে অ্যাড করা লাগবে। মানে পানিকে আপনার স্টিম বানানোর জন্য এই হিটগুলো কিন্তু বাইরে থেকে দেয়া লাগবে। তো এখানে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের একটা সুবিধা হচ্ছে এই হিটটা আপনার আর দেয়া লাগতেছে না। এই যে বাতাসটা যে বের হচ্ছে গরম বাতাস বা আমরা যাকে গ্যাস বলি, এই গ্যাসের এই বাতাসটাকে কাজে লাগায়া ধরেন এখানে একটা হিট এক্সচেঞ্জার ব্যবহার করে আমাদের এই যে এখান থেকে যে পানিটা দিচ্ছি, এই পানিটা আপনার এই যে যাওয়ার সময় এটাকে আমরা বলি হিট রিকভারি স্টিম জেনারেটর, এইচআরএসজি। হিট রিকভারি মানে হিটকে রিকভার করতেছে স্টিম জেনারেটর। তো স্টিম জেনারেটর মানেই তো বয়লার, তাই না? তো এটার নাম হলো হিট রিকভারি স্টিম জেনারেটর। তারপরে দেখেন তাহলে এই যে গ্যাস টারবাইনে কাজ করলো, এটা কাজ করে এই লাইন বরাবর চলে আসবে। তো এই যে গরম যে বাতাসটা, তাহলে এই গরমটা আসার সময় আমার এই যে পাম্প কি করতেছে, পাম্প কিন্তু আপনার এই লাইন বরাবর পানিকে পাঠাচ্ছে। তাহলে পানি যাওয়ার সময় এখান থেকে হিট নিয়ে সে গরম হয়ে যাচ্ছে, মানে আপনার স্টিম তৈরি করতেছে। বুঝছেন? এটাই কিন্তু সুবিধা আমার এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের। তাছাড়া যদি আমাদের এই যে শুধু র্যানকিন সাইকেল হতো, আমাদের এখানে বয়লার থাকতো, তারপরে টারবাইন, তারপরে কন্ডেন্সার পাম্প। তো এইখানে কিন্তু আমাদের হিট অ্যাড করা লাগতো। তো এটা একটা খরচ না আমাদের জন্য? এটা একটা খরচ। তো এই খরচটা কিন্তু এখানে হচ্ছে না, মানে খরচটা কিন্তু কমে যাচ্ছে। সো এর এ কারণে কিন্তু আমাদের আউটপুট বা ইফিসিয়েন্সি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ভাই এই জিনিসটা বুঝছেন কিনা বলেন? বুঝছি। এই হিটটাকে এই ইউটিলাইজ করার জন্য। কন্ডেন্সারটা কোথায় সংযোগ আছে, কোথায় কন্ডেন্সার? ও কন্ডেন্সার, এই যে আপনার এই যে এটা হলো কন্ডেন্সার, সংযোগ করি। দেখেন কন্ডেন্সার, তাহলে এরপরে কি থাকবে একটা, এরপরে এই যে আপনার স্টিমটা তৈরি হলো, এই স্টিমটা কোথায় আসবে? স্টিমটা আসবে আপনার স্টিম টারবাইন। টারবাইনে। এখন দেখেন স্টিম টারবাইন, এখান থেকে আমরা আউটপুট পাবো। তাহলে এটা হলো এসটি, স্টিম টারবাইন। তাহলে এই লাইন বরাবর আসলো, স্টিম টারবাইনকে ঘুরাইলো, শ্যাফটটা ঘুরলো, বিদ্যুৎ তৈরি হলো। তারপর এই কাজটা করে আবার এটা মানে কনডেন্স করে ইয়া করবে। তাহলে এই যে স্টিমটা বের হবে, স্টিমটা পানির স্টিমটা, এটা আপনার এই যে কনডেন্সারে চলে আসলো। আচ্ছা আচ্ছা, দেখেন বুঝতে এটা তাহলে পারছি। কনডেন্সারে চলে আসলো। এখন এই যে কনডেন্সারে আসলো, দেখেন আমি যদি এই জিনিসটাই খেয়াল করি, এই যে দেখেন আপনার এই যে ৩ নাম্বার পয়েন্টটা কোথায় ছিল? টারবাইন না? স্টিম টারবাইন। তাহলে ৩ নাম্বার পয়েন্টে আসা মানে ৩ নাম্বার পয়েন্ট হলো টারবাইনে ঢোকে, আর ৪ নাম্বার পয়েন্টটা হলো টারবাইন থেকে বের হয়। তাহলে এই যে টারবাইনে যখন ঢোকে তখন কিন্তু টেম্পারেচার হাই একদম। আর যখন টারবাইন থেকে বের হয়, এই যে ৪ নাম্বার পয়েন্ট না, ৪ নাম্বার পয়েন্ট দেখেন, এই ৪ নাম্বার পয়েন্টটা আছে কোথায়? আপনার কিন্তু এই যে স্যাচুরেশন যে কার্ভটা, এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে, এই যে এখান থেকে আছে, এটা কিন্তু স্যাচুরেশন কার্ভের ভিতরে আছে। আর এই যে ভিতরের যে রেজিয়নটা, এর সবগুলা পয়েন্টেই আমার লিকুইডের সাথে ভেপারও আছে, মানে লিকুইড প্লাস ভেপার। এবং এই সাইডটা শুধু ভেপার, এই সাইডটা শুধু লিকুইড, আর এই ভিতরে আছে লিকুইড প্লাস ভেপার। তার মানে এই যে ৪ নাম্বার পয়েন্টটা মানে টারবাইন থেকে যে বের হলো, এই ৪ নাম্বার পয়েন্টে তাহলে স্টিমের ভিতরে শুধু স্টিমই নাই, এখানে কিন্তু লিকুইডও আছে ভাই। কিন্তু স্টিমের পরিমাণটা বেশি, কারণ দেখেন এটা ডান সাইডে আছে, মানে স্টিম যে কার্ভটা এর কাছাকাছি আছে। যদি এই দিকে থাকতো, এখানে লিকুইডের পরিমাণ বেশি। যতই আপনি ডান দিকে যাবেন আপনার স্টিমের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, যতই বাম দিকে আসবেন লিকুইডের পরিমাণ বাড়তে থাকবে, কারণ এটা হলো এই যে লিকুইড লাইন, এই পাশটা। আচ্ছা, তাহলে যখন এই যে ৪ নাম্বার পয়েন্টে বের হইলো টারবাইন থেকে, তখন এর ভিতরে কি লিকুইড প্লাস ভেপার আছে না ভাই? আছে আছে। আছে। তাহলে লিকুইড প্লাস ভেপার যদি থাকে, এখন এই টারবাইনের পরে কন্ডেন্সার, তারপরেই তো পাম্প। এখন পাম্প আপনার শুধুমাত্র লিকুইড পাম্পের পদার্থ জন্য। নিয়ে কাজ করে।
পাম্প শুধুমাত্র লিকুইড পদার্থ নিয়ে কাজ করে। তাহলে এইটাই যদি সরাসরি আমি কন্ডেন্সার ব্যবহার না করি, তাহলে এই লিকুইডের সাথে যে ভেপার ছিল, ভেপারও চলে আসবে না পাম্পে। তাহলে আপনার পাম্প তো ভেপার নিয়ে কাজ করতে পারবে না, পাম্প ভেপার নিয়ে কাজ করতে পারবে না। এই কারণে আমরা কি করি, এই যে কন্ডেন্সার, তাহলে কন্ডেন্সারের নামের মধ্যে আছে কন্ডেন্সারের কাজ। কন্ডেন্সারের কাজ হলো কন্ডেন্স করা, মানে ঘন করা, অর্থাৎ ভেপারটাকে সে লিকুইড বানায় ফেলে, বুঝছেন? তাহলে এখানে যতটুকু আমার এই যে ধরেন এই যে 4 নাম্বার পয়েন্টটা কন্ডেন্সারে ঢুকলো, 1 নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার কন্ডেন্সার থেকে বের হবে, তাই না? এই যে 1 নাম্বার পয়েন্টটা কন্ডেন্সার থেকে বের হলো, 1 নাম্বার পয়েন্ট, এগুলো সবই 1 নাম্বার পয়েন্ট। তাহলে তখন এই যে শুধুমাত্র আমরা কি পাচ্ছি, লিকুইডই পাচ্ছি, এর ভিতরে কিন্তু কোনো ভেপার নাই। কারণ আমার এই পয়েন্টটা কিন্তু এই দাগের ভিতরে নাই, আমার এই দাগের উপরে আছে, তার মানে এর ভিতরে কোনো ভেপার নাই। ডান দিকে গেলে সে ভেপার হবে, এই দাগের উপরে কোনো ভেপার নাই। তাহলে 1 নম্বরে আমাদের কোনো ভেপার নাই, লিকুইড ঢুকতেছে। এখানে কিন্তু আমরা কন্ডেন্সার ব্যবহার করতেছি ভাই, এটা ইম্পর্টেন্ট জিনিস, এজন্য বারবার এটা বুঝাইলাম। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম আমি? তাহলে এই যে ফিগারটা তো এখন বুঝতে পেরেছেন। তাহলে এইখানে আমাদের যেটা সুবিধা হচ্ছে, দেখেন, একবার র্যানকিন সাইকেল থেকেও আমরা এই যে ওয়ার্ক পাচ্ছি, আবার গ্যাস টারবাইন থেকে ওয়ার্ক পাচ্ছি। তার মানে আমি কিন্তু দুইবারই এখান থেকে কাজ পাচ্ছি। কিন্তু আমার কিন্তু এই যে এখানে বয়লার ব্যবহার করার কারণে কিন্তু বাইরে থেকে শক্তি দেওয়া লাগতেছে না, আমার শক্তি এখানে একবারই দেওয়া লাগতেছে কম্বাসন চেম্বারে, বুঝছেন? এই কারণে কিন্তু আমাদের এফিসিয়েন্সিটা হলো বাড়তেছে, মানে এটা পুরাই এক্সট্রা। দেখেন স্টিম টারবাইনের যে কাজটা, এটা পুরাই এক্সট্রা, এই জন্য আমাদের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে প্রায় 60% ভাই। তাহলে এই ফিগারটা দেখেন 1 2, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, এভাবে। তারপরে তাহলে এটা দিবেন হলো 5 নাম্বার, এটা হলো 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা হলো 8 নাম্বার, এই পয়েন্টটা হলো 9 নাম্বার। দেখেন তাহলে মার্কিং করাটা বুঝেছেন কিনা? হ্যাঁ, তাহলে এটা ছিল আপনার স্কিমেটিক ডায়াগ্রাম অফ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, অথবা ব্লক ডায়াগ্রাম অফ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট। এবার আমরা অঙ্কন করব হলো টিএস ডায়াগ্রাম, এই কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের টিএস ডায়াগ্রাম, এটা আমাদের শেখা লাগবে। দেখেন তাহলে টিএস ডায়াগ্রাম শুধুমাত্র টিএস ডায়াগ্রামটা শিখলেই হবে ভাই, শুধুমাত্র টিএস ডায়াগ্রামটা আমাদের শেখা লাগবে। তাহলে দেখেন টিটা উপরের দিকে আর এসটা হলো আপনার ডান দিকে। তো শুরুতে আগে র্যানকিন সাইকেলেরটা তৈরি করে ফেলেন। দেখেন আর র্যানকিন সাইকেলে পাম্প আছে, তাহলে এটা এইখান থেকে আমি দেখেন এটা মনে হয় এরকমই ছিল, এই যে আগে এই র্যানকিন সাইকেলেরটা তৈরি করে ফেলবেন। তাহলে র্যানকিন সাইকেলের শুরুতে কি আছে, পাম্প না 1 থেকে 2? 1 থেকে, তাহলে এটা 1 নাম্বার, উপরের দিকে ওঠেন সোজা, এটা হলো 2 নাম্বার। দেখেন তাহলে আমি কিসে আসলাম, পাম্পে। 2 থেকে 3 আপনার স্টিম জেনারেটর, হিট রিকভার স্টিম জেনারেটর, মানে বয়লারের মতো আর কি। তাহলে বয়লারের মতো হলে আপনার বয়লারের মতোই এই যে উপরের দিকে উঠবে আর কি। তো এটা আমি এই দিক থেকে টান দিয়ে রাখি, কারণ ওটা ভিতরে যাবে না, তো এখানে রাখলাম। রেখে দেখেন এই টানটা আমি আগে দেই, যাতে আমার সুবিধা হয়, যাতে মিলে যায়, নইলে আবার নাও মিলতে পারে, বুঝছেন? দেখেন তাহলে আমি এদিক চলে আসলাম, এই যে 2 থেকে 3 নাম্বার পয়েন্ট, তার মানে এটা কিন্তু আমি আগে দিছি। এখন দেখেন এই যে 2 থেকে 3 আমি আগে দিলাম, তারপরে এই যে এটা আসছে, এটা পড়বে আপনার ভিতরে, এই পয়েন্টটা পড়বে ভিতরে। তাহলে এটা হলো আপনার বয়লার বা স্টিম জেনারেটর, 1 থেকে 2 পাম্প, 3 থেকে 4 নাম্বার হলো আপনার কি, এই যে স্টিম টারবাইন, আর 4 থেকে 1 হচ্ছে কি, কন্ডেন্সার। হ্যাঁ ভাই কিছু বলবেন, বলেন। বলতেছে কন্ডেন্সার 4 থেকে 1 হ্যাঁ 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 কম্প্রেসর আছে। হ্যাঁ ঠিক আছে, 4 থেকে 1 হলো কন্ডেন্সার। এইবার দেখেন, এইবার আপনার এই যে ইয়াটা গ্যাস টারবাইনের যে ফিগারটা, এটা দেখতে কেমন ছিল দেখেন, এটা আলাদা কিছু না, এটা টিএস ডায়াগ্রামটা কিন্তু এই যে এইটা, তাই না? এই যে আপনার এখানে কম্প্রেসর ছিল, তাহলে কম্প্রেসরের টিটা এই যে বেড়ে যাবে। তাহলে এখানে আপনি যেভাবে দিছেন, এখানেও ধরেন এই সোজা আমি চিত্র একটু ভালো করে দেখেন, আমি যদি এখান থেকে শুরু করি, এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, বুঝছেন? এটা কোনটা তাহলে বলেন তো? সরি, এটা 1 2 হবে না, এটা হবে আপনার এই যে 5 6। দেখেন এই যে
কম্প্রেসরে ঢুকলো 5, বের হবে 6। তাহলে ঢুকবে হলো আপনার কত, 5, বের হবে 6, 6 বুঝছেন, 6। হুম তারপরে 6 থেকে 7, 6 হলো কম্বাসন চেম্বারে ঢুকবে, 7-এ বের হবে। তাহলে কম্বাসন চেম্বার কিভাবে যায়? এই যে এভাবে যায় না জিনিসটা, বলেন। হুম এভাবে আসলো, দেখেন 6 থেকে কত, 7, 6 থেকে 7 এভাবে আসলো। এখন 7 থেকে 8 কি গ্যাস টারবাইন, 7 থেকে 8 হচ্ছে আপনার গ্যাস টারবাইন। দেখেন 7 থেকে 8 হচ্ছে গ্যাস টারবাইন। তাহলে গ্যাস টারবাইনে কি হয়, আপনার টেম্পারেচার ফল করে, টেম্পারেচার ফল করে। তাহলে ধরেন এই যে এটা আপনার এরকম করে এই যে ফল করলো, বুঝছেন। এই যে 7 থেকে তাহলে কত, 8, 8, তাহলে এটা এই যে ফল করলো, আমি লিখলাম 7 থেকে 8 ফল করলো। এখন 8 থেকে 9, এই 8 থেকে 9টা হলো হিট রিকভারি স্টিম জেনারেটর। দেখেন এই যে 8 নাম্বার পয়েন্ট থেকে 9 নাম্বার পয়েন্টে আসার সময় কিন্তু এদের 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা আছে, এই প্রসেসে কিন্তু হিট ত্যাগ করতেছে, তার মানে এই প্রসেসের সাথে একটা সংযোগ থাকবে। দেখেন তাইলে এই যে এটা আপনার আসার সময় এই যে 8 থেকে আপনার 2, এই যে 2 এর সাথে একটা সংযোগ করে দিতে হবে, বুঝছেন। এটাই হলো মেইন জিনিস। এটা এই যে 2 থেকে 3 হলো আপনার একটা একটা প্রসেস যেখানে হিট রিকভারি স্টিম জেনারেটর ছিল। তাহলে এই যে এটারও 8 থেকে 9 এটা কিন্তু এই দিকে আসতেছে, আসার সময় এর সাথে একটা সংযোগ ঘটবে। তাহলে সংযোগ ঘটলে আপনি এই জিনিসটা ডট ডট দিয়ে দিবেন, ডট ডট দিয়ে দিবেন, এটা এইখানে এসে আপনার এই যে মিলে যাবে, বুঝছেন। তো এই লাইনটা যদি এই জায়গা দিয়ে দেওয়া যায়, এটা মানে ভালো দেখা যায় আর কি, বুঝছেন। এটা এই যে ভিতর দিয়ে চলে আসলো আর কি। তাহলে এটা হলো আপনার এই যে 5 নাম্বার পয়েন্টটা, এটা 6 নাম্বার, এটা 7, এটা 8, এই যে 8 থেকে হলো কত, 9। এখন 9, 9, তাহলে 9টা আপনি এই যে মাঝখানে দিয়ে দেন এটার ভিতরে, যে 8 থেকে 9, বুঝছেন। ও এটা তো আবার নিচে আছে, তাহলে 9 নাম্বার পয়েন্টটা এই যে কোনো একটা পয়েন্টে আপনি 9 দিয়ে দিবেন এই মাঝখানে, এই ভিতরের কোনো একটা জায়গাতে, বুঝছেন। এভাবে দিলে তাহলে এটাই হবে আমাদের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের টিএস ডায়াগ্রাম। তো এর সাথে চিত্রটা একটু ভালো হয়, আঁকছি তো অনেকদিন মানে দেখা নেই, তারপরে মোটামুটি হয়েছে আর কি, বুঝছেন। এভাবে দিলে হবে, অসুবিধা নাই, মানে যাতে বোঝা যায় যে 8 থেকে 9 নম্বর যে প্রসেসটা, এটা 2-3 এর মধ্যে সংযোগ ঘটবে, মানে হিটটা ত্যাগ করে দিয়ে গেছে এই যে এখানে দেখেন। ভাই তাহলে বলেন এটা এটা মোটামুটি বুঝেছেন কিনা? এই টিএস ডায়াগ্রামটা একটু আরেকবার আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন এটা আমাদের কম্বাইন্ড একটু সাইকেল পাওয়ার, সংক্ষিপ্তভাবে বললে হবে। হ্যাঁ এটা আমাদের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের স্কেমেটিক ডায়াগ্রাম। তো এইখানে আছে আপনার কি র্যানকিন সাইকেল, উপরে আছে গ্যাস টারবাইন সাইকেল। তো শুরুতে আমরা কি করলাম, শুরুতে আমরা এই যে 1 2 2 3 3 4 4 1, এটা তো বোঝার কথা ভাই, এটা র্যানকিন সাইকেলের ডায়াগ্রাম, এটা র্যানকিন সাইকেলের টিএস ডায়াগ্রাম। তাহলে এটা গেল 1 2 2 3 3 4 4 1, ওটাই এটার মতোই সেম একদম। এই যা ছিল আগে এটাই অঙ্কন আচ্ছা করবেন। এটা হচ্ছে তাহলে এটাকে অঙ্কন করবেন, অঙ্কন করে হুম, এই যে গ্যাস টারবাইনের যেটা আপনার এই যে গ্যাস টারবাইনের যেটা টিএস ডায়াগ্রাম, এই যে 1 2 2 3 3 4, এখন আপনি কি করতেছেন, এটা কম্প্রেসর, এটা কম্বাসন চেম্বার, এটা গ্যাস টারবাইন, তাই না। এই যে প্রসেসটা 1 2 হুম, কম্প্রেসর, 2 3 কম্বাসন চেম্বার, 3 4 গ্যাস টারবাইন। তারপরে এই সাইড থেকে যে একটা, এইখানে কিন্তু আপনি হিটটাকে ত্যাগ করতেছেন এই র্যানকিনের 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা। কারণ এখানে বয়লার তো ব্যবহার করতেছি না, আমরা কিউ ইনও দিচ্ছি না। এই কিউ ইনটা হচ্ছে মানে ওইটার যে লাস্ট প্রসেসটা, সেই লাস্ট প্রসেসটা এই যে আপনার 2 থেকে 3 নাম্বার যে প্রসেসটা, এখানে হিট দিয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি হচ্ছে, আমরা কি করলাম দেখেন, এখানে 1 2 তো ছিল, এরকম 4 পর্যন্ত ছিল। তারপরে যে গ্যাস টারবাইনে 5 থেকে 6 হলো কম্প্রেসর, তাহলে 5 থেকে 6 কম্প্রেসর, এই যে 5 থেকে 6, চাইলে এইটা যে বরাবর উঠছি, তাইলে এক কাজ করা লাগবে, এইটা একটু ছোট রেখে ধরেন এই 1 থেকে 2 একটু ছোট রাখলেন, রেখে এইটা একটু বড় করবেন, এই যে টানটা না, এটা একটু খাড়ার মতো করে টান করবেন, খাড়ার মতো করে টান করলে একটু ভালো হবে চিত্রটা। ধরেন এই যে এরকম, যদি এই পাশে অঙ্কন করি,
যাক, এগুলো কয়েকবার প্র্যাকটিস করবেন আর কি। ধরেন 1 2 এটাই আমি ছোট করে দিলাম, ছোট করে দিলে এইটা একটু এই যে বড় করলাম। এখন এদিকে আসলাম, দেখেন তাহলে এটা কত, 1 2 3 4। এটা তো বুঝেছেন ভাই, তাই না? তাহলে এখন দেখেন, হুম তাহলে এটা সোজা সোজা যদি উঠি, এটার সোজা যদি আপনি ওঠেন, এটা সোজা ধরেন, এটা এত বড় আমরা না করলাম, এটা হলো আপনার তাহলে কত, এটা কত দেখেন, কম্প্রেশন নাই যে 5 থেকে 6, তাহলে এটা হলো 5, এটা হলো আপনার 6। তাহলে এটা গেল কম্প্রেসর। কম্প্রেসরে কি হয় আপনার টি, এদের টেম্পারেচারটা বেড়ে যায়, এসটা কিন্তু কনস্ট্যান্ট থাকে কম্প্রেসরে, এজন্য আইসেন্ট্রপিক প্রসেস বলা হয়। তারপরে 6 থেকে 7 কম্বাসন চেম্বার। তাহলে কম্বাসন চেম্বার হলে তারপর এটা এই যে এই বরাবর আপনার উঠে যাবে। হুম, নিচে টেবিল ভালো না তো, এবার উঠলো। তাহলে এটা কত, 6 থেকে 7। দেখেন কম্বাসন চেম্বার থেকে বের হলো, তাহলে কম্বাসন চেম্বার থেকে বের হলে কেমন হয়, টেম্পারেচারটা বেড়ে যায় এবং এখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। এ পর্যন্ত আসলাম। 7 থেকে 8 গ্যাস টারবাইন, তাহলে ফল করবে। এটা একটু এই যে এই এটার ভিতর দিয়ে নিয়ে আসলাম, তাহলে 7 থেকে কত, 8, 7 থেকে 8, এই যে এটা হলো গ্যাস টারবাইন কিন্তু ভাই, গ্যাস টারবাইন ফল করলো নিচের দিকে টেম্পারেচারটা। তাহলে এখন এই যে এইটা, ভাই 8 থেকে সরাসরি মাঝে চলে আসবে, এখানে তো ওই 9 নম্বর পয়েন্টটা তো দেওয়ার প্রয়োজন নাই। দেখেন 8 থেকে 5-এ আমি সোজা তো এটা হচ্ছে অ্যাড করে দেই নাই, বুঝছেন? আপনি যদি এটা 8 থেকে 5-এ দেন তবু অসুবিধা নাই। তো 9 নম্বর পয়েন্টটা এমনি জাস্ট বুঝাই, যদি ওপেন করে রাখেন, আপনি ওপেন সাইকেল গ্যাস টারবাইন দেন, সেক্ষেত্রে আপনার একটা পয়েন্ট তৈরি হয়, বুঝছেন? আর না, ওটা যদি তো এটা এক্সিস্ট এটাকে ক্লোজ করে ওপেন দেন, দেওয়ার পয়েন্ট। সেক্ষেত্রে একটা পয়েন্ট তৈরি হয়। তো এই 9 পয়েন্টের কোনো দামই নাই ভাই, দিলেও অসুবিধা নাই, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এটা ওই না দেওয়াই ভালো, এখানেই ভালো। এটা এটা আবার দেওয়া আছে ইমরান ভাইয়ের বইতে, বুঝছেন? তাহলে এভাবে আসবে। তারপরে এই যে যখন এই যে ভিতরে আসবে, এইটুকু আপনি ডট ডট লাইন দিয়ে দিবেন, বুঝছেন? এই ভিতরে টুক দেবেন ডট ডট লাইন, ভিতরে টুক ডট ডট লাইন। তাহলে এই যে 8 থেকে সোজা কিসে চলে আসলো, 5-এ চলে আসলো। আর এই 9 নম্বর পয়েন্টটা আপনার ইমরান ভাইয়ের বইতে দেওয়া আছে, বুঝছেন? এটা দেওয়া আছে, কোনো একটা পয়েন্টে 9 পয়েন্ট দিলেই হবে। তো দেখেন এখন মোটামুটি বুঝছেন কিনা। বুঝতে পারছি। আপনি চাইলে এই যে এটা ট্রাই তো, করতে হবে। এটা চাইলে অ্যাড করে দিতে পারেন, এটা যদি অ্যাড করে দেন বা অ্যাড না করাই ভালো আর কি, এরকমই আছে আর কি বইতে, বুঝছেন? অ্যাড করে দিলেও অসুবিধা নাই, এটা তাহলে ক্লোজ সাইকেল হয়ে গেল, বুঝছেন? যাই হোক, আপনি যে পারেন এই জিনিসটা মানে বোঝা যাবে আর কি, যদি এভাবে লিখে আসতে পারেন। আর যদি ব্লক ডায়াগ্রাম চাই, ব্লক ডায়াগ্রাম হচ্ছে আপনি দিবেন, আর যদি শুধু টিএস ডায়াগ্রাম চাই, শুধু টিএস ডায়াগ্রাম দিবেন। আর যদি জায়গা থাকে ভাই, দুইটাই অঙ্কন করতে হবে। হ্যাঁ, টিএস ডায়াগ্রাম চাইলেও যদি জায়গা থাকে তাহলে দুইটা অঙ্কন করবেন, আর জায়গা না থাকলে একটা অঙ্কন করবেন, শুধু টিএস ডায়াগ্রাম। তাহলে এই তো মোটামুটি সাইকেলের এই চিত্রগুলো আমরা এটাই পড়লাম। আর রেফ্রিজারেশনের ভাই, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের একটা ফিগার আছে, আর ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের একটা ফিগার আছে, ওটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, বুঝছেন? তো এই ক্লাসে সাইকেল এ পর্যন্তই থাকুক, সাইকেলও প্রায় শেষের দিকে আমাদের। তাহলে রেকর্ড দিয়ে দেবো না কালকে। এখন এই যে বাতাসের পরিমাণ বের করে একটা টপিক আমাদের আছে, দেখেন এটা পরীক্ষায় আসছে কয়েকটা। দেখেন তাহলে 1 নাম্বার প্রবলেম কি বলছে এখানে। 1 নাম্বার হলো 5 কেজি অকটেন। ভাই অকটেনটা কি, অকটেন দেখেন তো C8H18, এই অকটেনের সংকেত কেন এইটা, এটা বুঝেন কিনা? গ্যাসোলিন। হ্যাঁ, একটা গ্যাসোলিন। হ্যাঁ অকটেন তো গ্যাসোলিন, কিন্তু এর সংকেতটা কেন আপনার C8H18, কেন H17 না, C8H17 না কেন, এটা হলো আমার প্রশ্ন। এর মধ্যে 8টা কার্বন এবং 18টা হাইড্রোজেন আছে, এই জন্য।
হ্যাঁ, মানে হাইড্রোজেন একটা কম নাই কেন ভাই? দেখেন, এটা কম নাই এ কারণেই এই অক্টেন একটা অ্যালকেন। এই অক্টেন একটা অ্যালকেন। আমাদের এই যে ইয়াতে জৈব যৌগতে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী আছে। এই সমগোত্রীয় শ্রেণীর ভিতরে প্রথমটাই হলো আমাদের অ্যালকেন। তারপরে একটা সমগোত্রীয় শ্রেণী হলো আপনার অ্যালকিন। অ্যালকিন। তারপরে একটা সমগোত্রীয় শ্রেণী হলো আপনার অ্যালকাইন। তো যেগুলো অ্যালকেন, এই অ্যালকেনগুলোর সাধারণ সংকেত CnH2n+2, আর অ্যালকিনের CnH2n, আর অ্যালকাইনের CnH2n-2। বুঝছেন? তাহলে এই যে CnH2n+2 বলতে কি বোঝায় দেখেন, মানে কার্বন সংখ্যা যে কয়েকটা হবে সেই কার্বন সংখ্যা n, একে ডাবল করবেন 2n, তার সাথে 2 যোগ করা লাগবে। মানে কার্বন সংখ্যা ডাবল করেও 2 বেশি হচ্ছে আপনার এটা একটা অ্যালকেন, যার নামের শেষে কিন্তু এই যে n থাকবে, n থাকবে। তাহলে এই যে আপনার সি যে 8, এই 8 দিলে 8কে ডাবল করলে কত হয়? 16। 16-র চাইতেও 2 বেশি, তাইলে H18। তাইলে এই যে কার্বন সংখ্যা 8 হলে নাম হয় অক্ট, যে কোনো কিছুর অক্ট। আর যেহেতু হাইড্রোজেন সংখ্যাটা কার্বন সংখ্যাকে ডাবল করেও 2 বেশি, তার মানে এটা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেনের n প্লাস অক্ট মানে অক্টেন, তার মানে এর নামটা হচ্ছে আপনার অক্টেন। তো এই অক্টেন না থেকে আপনার তো C7, C7H16 এটাও তো থাকতে পারে। দেখেন, তাহলে এটা কত? কার্বন সংখ্যা 7, ডাবল করলে হয় 14, 14 সাথে 2 বেশি। তাহলে এটা যে কার্বন সংখ্যা ডাবল করেও 2 বেশি, তার মানে এটাও একটা অ্যালকেন। তার মানে এটার নাম হলো হেপটেন। এটা অক্টেন, এটা হেপটেন। এই কারণে এখানে 2 বসছে, এখানে অন্য কিছু বসে নাই। তো সবগুলারই এরকম কিছু কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন অ্যালকিন হলে আপনার কার্বন সংখ্যা কি করতে হবে? ডাবল করতে হবে শুধুমাত্র। শুধুমাত্র কি করতে হবে? ডাবল করতে হবে। যেমন যদি C8H আপনি 16 দেন, এটার নাম হবে কিন্তু অকটিন। যেহেতু এটা একটা অ্যালকিন, নামের শেষে ইন থাকবে, ইন, তাহলে এটার নাম হবে অকটিন। এটা কিন্তু অকটেন না, অকটিন হবে। বুঝছেন? এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, এই কারণে এটা ফিক্সড, কমবেও না বাড়বেও না। ঠিক আছে, দেখেন তাহলে এই যে 5 কেজি অকটেন C8H18, তো কেন এখানে 8 দুগুণ 16 2 বেশি, এটা এখন আশা করি বুঝতে পেরেছেন যে অকটেনের কেন C8H18। তাহলে এই 5 কেজি অকটেনের দহনে কি পরিমাণ বাতাস লাগবে ভাই? এখন আপনি কি করছেন, এই যে অকটেনটা নিছেন, এখন অকটেনকে দহন করাবেন মানে পুরাইবেন। তাইলে পুরানোর জন্য কি লাগবে বলেন, এটা একটু আমাকে একটু বলেন তো। অক্সিজেন লাগবে। অক্সিজেন লাগবে, গুড। তাহলে পুরানোর জন্য আমাদের অক্সিজেন লাগবে। এখন এই অক্সিজেন পাবো কোথায়? অক্সিজেন পাবো হচ্ছে বাতাসে। অক্সিজেনটা আছে বাতাসে। আমরা জানি বাতাসে মানে ভর হিসেবে আপনার 23 ভাগ, ভর হিসেবে যদি বলেন ভর, 23 ভাগ অক্সিজেন আছে। যদি আয়তন হিসেবে বলেন সেক্ষেত্রে বাতাসে 21 ভাগ অক্সিজেন আছে। 21 ভাগ অক্সিজেন আছে, আয়তন হিসেবে 21 ভাগ, ভর হিসেবে 23 ভাগ বা 23 কেজি এরকম। তাহলে আপনি এখন কি করবেন, মানে 5 কেজি অকটেন, অকটেনকে দহন করাবেন। তাহলে দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া। দেখেন, একটা বিক্রিয়া আছে দহন বিক্রিয়া, এটা 9-10-এ আছে। দহন বিক্রিয়া কাকে বলে? এই বিক্রিয়াটার সংজ্ঞাটাই হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। তাহলে অকটেনের দহন মানে অকটেনের বিক্রিয়া অক্সিজেনের সাথে। তাহলে এই বিক্রিয়াটা যদি আমি দেই, দেখেন যে কোনো অ্যালকেনের সাথে অকটেন যে বিক্রিয়া করবে, সরি, যে কোনো অ্যালকেনের সাথে যে অক্সিজেন বিক্রিয়া করবে, এখানে দেখেন এই হাইড্রোজেন আর অক্সিজেন আছে না? হাইড্রোজেন আর অক্সিজেন থাকলেই আপনার পানি তৈরি হবে। বুঝছেন? পানি কিন্তু আপনার তৈরি হবেই, H2O। তাহলে পানির সংকেত কি? H2O। আর এই কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। খেয়াল রাখবেন এটা। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হবে পানি। এখন আমাদের এই বিক্রিয়াটা সমতা করা লাগবে, সমতা না করলে হবে না। দেখেন এখানে, এখানে কার্বন সংখ্যা কয়টা আছে ভাই বলেন তো? কার্বন 8টা, 8টা। টোটাল 8টা আছে। তাহলে বাম পাশে আছে 8টা কার্বন, আপনার ডান পাশে, তাহলে এই যে আমি যদি 8 দেই তাহলে 8টা কার্বন হয়ে গেল। তাহলে কার্বনের সংখ্যাটা কিন্তু এখানে মিলে গেল।
এখন এখানে এই বাম পাশে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 18টা, এ পাশে আছে 2। 18টা। তাহলে এখানে যদি আমি 9 দেই, তাহলে 9 দুগুণে 18টা হাইড্রোজেন কিন্তু ডান পাশে হয়ে গেল। এখন এইটা আবার হওয়ার কারণে আমার দেখেন এখানে অক্সিজেন আছে এই জায়গাতে হলো 9টা, এইখানে আবার অক্সিজেন আছে হলো 16টা। এই যে 8 গুণন অক্সিজেনের 2, 8 গুণন অক্সিজেনের 2, তার মানে 8টা অক্সিজেন আছে, 8টা কার্বন এবং 8টা অক্সিজেন, তার মানে 16টা অক্সিজেন। 16 আর এখানে আছে কয়টা? এখানে আছে হচ্ছে 9টা অক্সিজেন। এখানে আছে 9টা অক্সিজেন। তাহলে 16 আর 9 কত হয় ভাই? 25টা অক্সিজেন। তাহলে এখানে আছে 2টা, তাহলে কত দ্বারা গুণ করলে আমার এই বাম পাশে 25টা অক্সিজেন হবে বলেন তো? 12.5। দেখেন, তাহলে এখানে 12.5 দ্বারা গুণ করলে আমার বাম পাশে 25টা অক্সিজেন হয়ে গেল। এখন দেখেন এই যে এটা হলো বিক্রিয়ক পাশ, তাহলে বিক্রিয়ক পাশে আমার যে কয়টা পরমাণু টরমাণু আছে, উৎপাদ পাশে এই কয়টা পরমাণু টরমাণু আছে কিনা দেখেন গুণে। 8টা কার্বন, এ পাশে 8টা কার্বন, 18টা হাইড্রোজেন, এ পাশে 18টা হাইড্রোজেন, এ পাশে 25টা অক্সিজেন, এ পাশে 25টা, এনে 16টা, এখানে 9টা, মিলে 25টা অক্সিজেন। দেখেন তাহলে সমতা হয়ে গেছে কিনা বিক্রিয়াটা হইছে ভাই? তাহলে সমতা করার পরে দেখেন এখন যে প্রশ্নটা ছিল যে 5 কেজি অক্টেনের দহনে কি পরিমাণ বাতাস লাগবে, 5 কেজি অক্টেনের দহনে কি পরিমাণ বাতাস লাগবে। তাহলে এই যে এইখানে যদি আপনি ইয়াটা করেন, মানে পারমাণবিক সংখ্যা কত কার্বনের, মানে এটার আণবিক ভর বের করেন আর এইটার আণবিক ভর বের করেন, আর দেখেন তো কত আসে। দেখেন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, ঠিক না? কার্বনের কত? 12। তাহলে 12, কার্বন আছে কয়টা? 8টা, গুণ 8 দিলাম, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, 1 গুণ 18। তাহলে আমার এখানে 114 কেজি কিন্তু অক্টেন আমি বলতে পারি যে 114। দেখেন তাহলে অক্টেনের পরিমাণটা বললাম কত? 114। তাহলে অক্সিজেনের আপনার এই যে এখানে কয়টা আছে? 25টা অক্সিজেন আছে না? তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, 16 গুণ 25, 16 গুণ 25, তাহলে আপনার হলো 400। তাহলে এখানে আছে 400। দেখেন তাহলে আমরা উল্টাভাবে বলতে পারি, মানে 114 কেজি অক্টেন দহন করার জন্য আপনার 400 কেজি কি প্রয়োজন? আপনার 400 কেজি অক্সিজেন প্রয়োজন, বুঝছেন? দেখেন তাহলে এখানে কি লিখবেন? 114 কেজি C8H18 এর জন্য অক্সিজেন লাগে, অক্সিজেন লাগে কত? 400 কেজি। দেখেন এটা বুঝেছেন কিনা? তাহলে এত কেজি অক্টেনের জন্য অক্সিজেন লাগে 400 কেজি। তাহলে 1 কেজির জন্য, 1 কেজি যদি হইতো C8H18 এর জন্য অক্সিজেন লাগে 400 ডিভাইডেড বাই 114, এত কেজি। যদি 5 কেজি হয় আপনার এটা C8H18, তাহলে অক্সিজেন কতটুকু লাগবে? 5 দ্বারা গুণ করব না? 400 গুণ 5, 114। তাহলে আপনার 17.54 কেজি, এত দেখো দেখেন 17.54 কেজি, এত কেজি কিন্তু অক্সিজেন লাগতেছে। তাহলে আপনি যে এখানে তো বলছে 5 কেজি, 10 কেজি বলুক, অসুবিধা নেই, আমি 10 কেজি বের করব। দেখেন তাহলে 5 কেজি অক্টেনের জন্য আপনার 17.54 কেজি কি লাগবে? অক্সিজেন লাগবে। কিন্তু আপনার চাইছে কি অক্সিজেন? দেখেন 5 কেজি অক্টেনের দহনে কি পরিমাণ বাতাস লাগবে চাইছে। তাহলে এখন জানলেন যে এত কেজি অক্সিজেন আপনার লাগবে। তাহলে এখন বের করেন সুতরাং বাতাসের পরিমাণ, মানে বাতাস লাগবে। দেখেন তাহলে এখন এত কেজি অক্সিজেন আপনার কত কেজি বাতাসের মধ্যে আছে, এটা আপনার বের করলেই হয়ে গেল। আমি একটু আগে বললাম এই যে ভর হিসেবে, ভর হিসেবে কি আছে? ভর হিসেবে 23 কেজি অক্সিজেন আছে না বাতাসের মধ্যে? তাইলে আপনার কিন্তু বাতাস কিন্তু 100 কেজি লাগতেছে না, কারণ 100 কেজি বাতাস নিলে কিন্তু অক্সিজেন পাচ্ছেন 23 কেজি, কিন্তু আপনার অক্সিজেন লাগবে 17.54 কেজি। তাহলে এই হিসাবটা কিভাবে করবেন? ধরেন ঐকিক নিয়মে, তার মানে আপনি যে এইভাবে বের করবেন যে 23 কেজি অক্সিজেন থাকে 100 কেজি বাতাসে, 1 কেজি অক্সিজেন থাকে 100 ডিভাইডেড বাই 23, এত কেজি বাতাসে।
তাহলে এই যে 17.54 কেজি অক্সিজেন থাকে 100, তাহলে এটা আমরা সরাসরি লাগবো। ওটা আর এখানে লেখার দরকার নাই, একদম বিস্তারিত লেখার দরকার নাই। তাহলে 100 গুণ 17.54 ডিভাইডেড বাই 23। দেখেন এটা বুঝলেন কিনা। তাহলে 76.26 কেজি। তাহলে এত কেজি আপনার বাতাস লাগতেছে, 76.26 কেজি। দেখেন তাহলে বুঝেছেন কিনা। তাহলে এত কেজি বাতাস হলেই আমরা এই যে 17.54 কেজি অক্সিজেন পাচ্ছি। তাহলে এই 17.54 কেজি অক্সিজেন পেলে আমরা 5 কেজি অক্টেনকে পুরোপুরি দহন করতে পারবো। তাহলে অ্যান্সারও আমাদের এই যে মিলে গেছে, 76.27 কেজি আমাদের আসছে 26 কেজি। ভাই তাহলে বুঝেছেন কিনা বলেন। থার্মোডাইনামিক্সে এরকম ম্যাথ আসে? হ্যাঁ এটা তো আসছে, দেখেন এটা আসছে আপনাদের ইয়াতে ডিপ্লোমাতে আসছে আরপিজিসিএল 22-এ। আরপিজিসিএল 22-এর প্রশ্ন এটা। বুঝছেন, আমি তো মানে ইয়া করে বের করে করে খুঁজে ফিরে টপিক ওয়াইজ আপনাদের পড়াচ্ছি, বুঝছেন, যাতে আপনাদের মানে ভালো করে মনে থাকে আর কি। বুঝছি। বৈকিক নিয়ম, কেমিস্ট্রি, অস্ট্রি দিয়ে থার্মোডাইনামিক্সের ম্যাথ হ্যাঁ করতে। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ইয়াতে পেট্রো বাংলার পরীক্ষাতে অ্যাসিস্ট্যান্টে এরকম একটা আসছিল, মলিকুলার ওয়েট বের করতে বলছিল, মলিকুলার ওয়েট। ওইটা পারছিলাম, কিন্তু অন্যান্য ম্যাথ না না পারার কারণে হয়েছিল না। দেখেন তারপরে এখানে এটা একটু পরে দেখেন 2 নাম্বারটা। 3 নম্বরে আছে 1 কেজি মিথেন। এটা সেম তো, 1 কেজি মিথেন সম্পূর্ণ দহনের জন্য 1 কেজি মিথেন সম্পূর্ণ দহন করবেন। দহন মানে তো অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে দহনের জন্য কত কেজি বাতাস লাগবে আবারও। তাহলে 1 কেজি মিথেন এখন দহন করেন, দেখেন। তাহলে এটা 3 নাম্বার। তাহলে মিথেন দহন করবেন, তাহলে মিথেন লেখেন। এই যে মিথেনও কিন্তু একটা অ্যালকেন। দেখেন এখানে কার্বন সংখ্যা কত আছে, একটা। একটা ডাবল করলে হয় কত, 2। 2 এর চাইতেও 2 বেশি। তার মানে এই যে অ্যালকেনটা দেখলাম, এই অ্যালকেনও কিন্তু একটা মিথেন, মানে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন, নাম হলো মিথেন। তাহলে এখন এই মিথেনের সাথে বিক্রিয়া দেবো কাকে, অক্সিজেনকে। তাহলে যে কোনো অ্যালকেনের সাথে বিক্রিয়া করুক, এখানে অক্টেনের সাথে করছে কার্বন ডাইঅক্সাইড পানি, তাহলে আমাদের এই যে এখানেও কি হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা কিন্তু জৈব যৌগের বিক্রিয়ার মজা, যে অ্যালকেন আপনার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সবসময় কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে, সেটা যে অ্যালকেনই হোক, হোক অকটেন, হোক বিউটেন, হোক পেন্টেন, মিথেন, যাই হোক। বুঝছেন, যদি মনে না থাকে মনে রাখবেন যে এই যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, আর কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড হয়। দেখেন তাহলে ভাই সমতা করা লাগবে না। হ্যাঁ সমস্ত করা লাগবে তো। তাহলে এ পাশে কয়টা কার্বন আছে, একটা, এ পাশে একটা কার্বন, তাহলে কার্বনের ঝামেলা নাই। তার এ পাশে হাইড্রোজেন 4টা, এ পাশে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে 2 তাহলে দেন। দুইটা দুই দল। তাহলে 2 দিলে ডান পাশেও 4টা হাইড্রোজেন হয়ে গেল, এ পাশেও 4টা হাইড্রোজেন। এই 2 দেওয়ার কারণে অক্সিজেন হয়ে গেল আবার 2টা, এ পাশে অক্সিজেন আছে 2টা, তাহলে 4টা অক্সিজেন ডান পাশে, এ পাশে 2 দেন, তাহলে 4টা অক্সিজেন হয়ে গেল। এখন দেখেন সম্পূর্ণ আমাদের মিলে গেছে। এখন একটা কার্বন আছে, 4টা হাইড্রোজেন আছে, এই যে 4টা 4টা, 4টা অক্সিজেন আছে, এই 2টা 2টা 4টা, তাহলে বিক্রিয়াটা কিন্তু হয়ে গেছে। কারণ আমাদের বলছে যে 1 কেজি মিথেন দহন করব, 1 কেজি, সেক্ষেত্রে কত কেজি বাতাস লাগবে। তো আগে আমরা অক্সিজেনের পরিমাণটা বের করি। এই অক্সিজেনের পরিমাণটা পাইলেই আমরা এই যে বাতাসের পরিমাণটা বের করব 23 দিয়ে। তাহলে এখানে দেখেন কার্বন হলো 12, হাইড্রোজেন হলো 4, তাহলে 12 আসলে 16, আর অক্সিজেন হলো আপনার কত, 32, 64। দেখেন এখানে 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেন, তাহলে প্রতিটা অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। পারমাণবিক ভর হলো 16, তাহলে 4টা আছে, 4 × 64। তাহলে দেখেন এভাবে লিখতে পারি, 16 কেজি মিথেন দহনের জন্য অক্সিজেন লাগে 64 কেজি। দেখছেন, তাহলে 16 কেজি মিথেনের জন্য অক্সিজেন কতটুকু লাগবে, 64 কেজি। তাহলে 1 কেজি মিথেনের জন্য অক্সিজেন লাগে 1 কেজির জন্য, তাহলে 64/16 এত কেজি, তার মানে 4 কেজি। দেখেন তাহলে 1 কেজি মিথেন দহনের জন্য আপনার অক্সিজেন লাগতেছে 4 কেজি, মানে 4 গুণ কিন্তু লাগতেছে।
তাহলে বাতাসের পরিমাণ পাবেন না, সুতরাং বাতাসের পরিমাণ। তাহলে এখন এই যে 4 কেজি আপনার অক্সিজেন দরকার, 4 কেজি, তাহলে এখানে লিখলাম যে 23 কেজি অক্সিজেন থাকে 100 কেজি বাতাসে, 1 কেজি অক্সিজেন থাকে 100/23 কেজি বাতাসে। তাহলে আমাদের 4 কেজি অক্সিজেন থাকবে 100 গুণে 4 দ্বারা গুণ হবে, তাহলে 100 × 4/23। আর এখানে কি ছিল 100, এই যে 17.5423, এখানে 123 4। তাহলে হিসাব করলে আপনার বাতাসের পরিমাণ আসবে 4/23। তাহলে এই যে 17.39 কেজি বাতাস, এত কেজি লাগবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ভাই তাহলে মোটামুটি বুঝেছেন কিনা দেখি উত্তর কি মিলছে। হ্যাঁ, 17.39 কেজি আমাদের আসছে, 17.39 কেজি। ভাই তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে পারবেন কিনা। এখানে অকটেন ছিল, এখানে মিথেন ছিল, এখন বিউটেনও কিন্তু আসতে পারে। বিউটেন C4H10 যাই আসুক ওইভাবে আপনি হচ্ছে বের করবেন এগুলা। ভাই তারপরে এখানে এই যে আরো দুই ধরনের 2 আর 4 নাম্বার হচ্ছে একটা প্রবলেম আছে। দেখেন এটা কেমন। এখানে এই যে ফুয়েলের যে উপাদান, ফুয়েলের উপাদানগুলোর পরিমাণ দেওয়া আছে। একটা ফুয়েলে দেখেন, একটা ফুয়েলের মধ্যে বা জ্বালানির মধ্যে কার্বন দেওয়া আছে 82.5%, হাইড্রোজেন হচ্ছে 12.1%, অক্সিজেন এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট। এগুলো ফুয়েলের উপাদান, ফুয়েলের উপাদান। তো 1 কেজি ফুয়েলকে সম্পূর্ণ দহন করতে কত কেজি বাতাস লাগবে। তো বাতাসের পরিমাণটা এখানেও চাইছে, কিন্তু কত কেজি এটা চাইছে দহন করবেন। তাহলে এই ধরনের যদি পরিমাণ দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা ব্যবহার করবেন। দেখেন যদি কেজি আমাদের দেওয়া থাকে যে কত কেজি বাতাস লাগবে, তাহলে কেজি চাইলে আপনি এই যে কেজি বাতাস লাগবে এই সূত্রটা ব্যবহার করবেন। কিভাবে দেখেন, কেজিতে হলো 23 ভাগ থাকে, আমি বলছি ভর হিসেবে। তাহলে 100/23, 100/23 ইন্টু থার্ড ব্র্যাকেট 8/3, এটা সূত্রের 8/3 কার্বন মানে কার্বনের পরিমাণ, প্লাস 8 হাইড্রোজেন মানে হাইড্রোজেনের পরিমাণ, 8 গুণ হাইড্রোজেনের পরিমাণ, প্লাস সালফার, সালফারের পরিমাণ কোনো কিছু গুণ হবে না, মাইনাস অক্সিজেনের পরিমাণ। তাহলে এত কেজি বাতাস লাগবে। দেখেন আমি যদি এই প্রবলেমটা ক্যালকুলেটরে সলভ করি, তাহলে প্রথমে কত আছে 100/3, তাহলে 100/23, দেখেন গুণ ব্র্যাকেট দিলাম 8/3 কার্বন। তাহলে কার্বনের পরিমাণটা কত দেওয়া আছে ভাই দেখেন তো, 82.5%। পার্সেন্ট লেখা যাবে না, 0.825। দেখেন 100 দ্বারা ভাগ করে দিয়ে পার্সেন্টেজটা আমি উঠাই দিলাম, তাহলে 825 চলে আসলো। তারপরে সূত্রে আছে 8 হাইড্রোজেন, তাহলে 8 ইন্টু হাইড্রোজেন কত 12.1%, তাহলে 0.121 প্লাস কি আছে তারপরে সালফার, সালফারের পরিমাণ দেখেন, তাহলে সালফার কত আছে 1.2%, তাহলে 100 দ্বারা ভাগ করেন 0.012 হয়ে গেল। মাইনাস হলো অক্সিজেনের, অক্সিজেনের পরিমাণ কত দেওয়া আছে 45.6%, তাহলে যদি তাই হয় তাহলে 0.456 এই যে ব্র্যাকেট দিলাম, দেখেন সব ঠিক আছে না। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন যদি আমি সলভ স্টেপ দেই, আমার চলে আসতেছে 11.84 কেজি, 11.84 কেজি। দেখেন এই যে উত্তরে আমাদের আছে 11.84 কেজি, 11.84 কেজি। ভাই তাহলে বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। ভাই এটা সূত্র মুখস্থ রাখলে এটা একটু সহজ আছে, কিন্তু হ্যাঁ আগের টাকা পরে যে বিক্রিয়া টিকিটে করে এটা হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিস করা লাগবে। তারপরে এটার মতো দেখেন, এই যে এটার মতো আরেকটা আছে, একটি কয়লার নমুনার মধ্যে কার্বন 88%, হাইড্রোজেন এত পার্সেন্ট, অক্সিজেন এত পার্সেন্ট, নাইট্রোজেন এত পার্সেন্ট, সালফার এত পার্সেন্ট, ছাই এত পার্সেন্ট। ভাই ছাইও কিন্তু আছে, নাইট্রোজেনও আছে, তো আমার সূত্রে তো এগুলো নাই। দেখেন আছে। এখন 5 কেজি কয়লা দহন করতে কি পরিমাণ বাতাস লাগবে।